বাংলাদেশের মানুষ এক অন্য তারেক রহমানকে দেখতে পাচ্ছে, যে রাজনীতিতে তার যাত্রা শুরু করেছেন, এবং সেই কবিকে দেখছেন বাংলাদেশের 18 কোটি মানুষ। এটাকে আমরা রাজনীতির কবি বলতে পারি। পাশাপাশি জামাত ইসলাম, তারা নতুন করে আরো বেশ কিছু সংকটে পড়ে গেছে। জামাতের সামনে সংকটগুলো কি, তার ঘরের ভেতরে কি চলছে আসলে, এই বিষয়ে কিছু তথ্য আপনাদের দেবো, যেটা ঘরের ভেতরের খবর। দর্শক, আগে তারেক রহমানের ইস্যুটিতে আসি, তারপর জামায়াতকে নিয়ে আরো কিছু তথ্য আপনাদের দেব। সমস্যা জায়গাটি আগে আমরা সম্ভাবনা জায়গাটি বলি। বাংলাদেশে বিগত সময় আমরা রাজনীতির নামে যে জিনিসগুলো দেখতাম, সেটা ছিল কি, মাফিয়াতন্ত্র, পেশি শক্তির খেলা, অর্থের খেলা, বা জনগণকে বোকা বানাবার একটা খেলা। নির্বাচন আসলেই জনগণের হাতে টাকা গুঁজে দেয়া, জনগণকে জিম্মি করে ভোট আদায় করা, জাস্ট একদিন একটা খেলা চলে। অর্থাৎ ভোটের দিনটা মূলত জনগণের সাথে খেলা খেলে 5 বছর দেশ শাসন করে, আবার কেউ কেউ 16 বছর দেশ শাসন করে। এভাবেই কিন্তু জনাব তারেক রহমান 17-18 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে এসে তিনি যেন ডেভিড ক্যামেরুন, কিংবা আমরা যদি অন্য কারো কথা বলি, মার্কিন বা ইংল্যান্ডের যে রাষ্ট্র ব্যবস্থা বা নির্বাচন প্রক্রিয়া, ঠিক সেভাবেই যেন তিনি মানুষকে চমকে দিচ্ছেন। কিছু জায়গায় তার ব্যত্যয় ঘটছে, এমনটি না যে তিনি পুরোপুরি সেটি করছেন, তা নয়। যেমন ধরেন, তিনি একটি মঞ্চে বক্তব্য রাখছেন, একজন আলেম আসলেন, তিনি তাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। এটি বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখিনি। যেমন তিনি বিভিন্ন অঞ্চলে গেলেন, ভাষণটি গেলেন, বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাধারণ মানুষকে ডেকে আনছেন মঞ্চে, শুনছেন তাদের কাছ থেকে সমস্যাগুলো। অর্থাৎ পূর্বের মতো কেবল আশ্বাস দিয়ে ভোট পেতে চাইছেন না তারেক রহমান, জনগণের কথা শুনছেন। হোক তারা দলীয় লোক, আমরা জানি যে তারা হয়তো বা কোনো না কোনো ভাবে হয়তো বিএনপির সাথে সম্পৃক্ত বলে তাদেরকে মঞ্চে উঠাচ্ছেন, এমন অভিযোগ অনেকরা করছেন। বিরোধী শিবির থেকে এই অভিযোগগুলো করা হচ্ছে, মানলাম। কিন্তু এই যে জিনিসগুলো, অর্থাৎ মানুষের কথা শোনা নির্বাচনের আগে, এই জিনিসগুলো বাংলাদেশে আমরা এভাবে আগে দেখিনি। 54 বছরে এই দৃশ্যগুলো আমাদের চোখে পড়েনি। আমাদের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন, আশ্বাস দেন, নির্বাচন শেষ, এই নেতারা কেবল লুটপাট করেন, জনগণের কথা ভাবেন না। এটি আমরা দেখি এসেছি 54 বছরে। কিন্তু তারেক রহমান যে কাজটি করছেন, প্রতিদিন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কখনো ট্রাম্প স্টাইলে ক্যাপ পরছেন, কখনো শার্ট ইন করছেন, কখনো জিন্স পরছেন, কেটস পরছেন। একটা স্টাইল, মানে তারেক স্টাইল, যেটা জিয়াউর রহমানের কাছ থেকে আমরা দেখতাম, যে টি শার্ট টাইপের পরতেন, মাথায় ক্যাপ পরতেন। যেন আমরা আরেক জিয়াউর রহমানকে এখন দেখছি তারেক রহমানের মাঝে। জামাতের বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ওয়েট করেন, আপনাদের জন্য খুব দুর্দান্ত কিছু মেসেজ আছে। আবার আপনারা ভাববেন না যে বিএনপির গুণগান গাচ্ছে, ভিডিওটি দেখা উচিত না। আমি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো, খুব বেশি লম্বা সময় নষ্ট করবো না আপনাদের। তো তারেক রহমান যখন এই কাজগুলো করছেন, আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বাড়ছে। তারা বলছেন যে আমরা জিয়াউর রহমানকে দেখছি আমাদের মাঝে। অর্থাৎ তারেক রহমান বিদেশ থেকে এসে মানুষকে বা মানুষের কাছে যাবার জন্য যে ব্যবস্থাগুলো নিজ থেকে করছেন, এটা দলের মধ্যে বলা যায় হারানো ইমেজ ফিরে আসার একটা লক্ষণ আমরা দেখছি। এমনও হয়েছে তিনি মঞ্চে উঠবেন, তার জন্য হিউজ সিকিউরিটি, যেটা ভেদ করে তিনি মঞ্চে এসে মানুষের হাত ধরছেন, মানুষকে আপন করে নিচ্ছেন। তারেক রহমান জানেন তার জীবনের উপর হুমকি আছে, তারপরও তিনি ছুটে যাচ্ছেন মানুষের কাছে। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি থামিয়ে কথা বলছেন মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে, যারা তারেক রহমানকে দেখার জন্য তার বাড়ির আশেপাশে বা অফিসের আশেপাশে দাঁড়িয়ে আছেন। তিনি তাদের কাছে ছুটে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। এই যে দৃশ্যগুলো, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন। জনাব তারেক রহমান বাংলাদেশে তার একটা নতুন ডাইনামিক রাজনীতির যাত্রা শুরু করতে যাচ্ছেন। তিনি সিলেটে গেছেন, তাকে সবাই দুলাভাই ডেকেছে। প্রায় গত 20 বছর পর তিনি তার শ্বশুর বাড়ির এলাকা সিলেটে গেছেন। অর্থাৎ মানুষকে আপন করে নেওয়া, মানুষ তারেক রহমানকে পেয়ে কথাগুলো বলতে পারছেন, যেগুলো বিগত সময় নেতাদের কাছে বলতে পারতেন না। আমরা দেখতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জনতার নেতা বলা হলেও তিনি কখনো কখনো তার কন্ট্রোল হারিয়ে ফেলতেন, রাগ করতেন, কাউকে ধাক্কা মারতেন, গায়ে হাত তোলা করতেন। এটা আসলে বয়সের কারণে বা মানুষটা অনেক
অসুস্থ থাকেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, অনেক কারণ হতে পারে। কিন্তু তারেক রহমান আহ, হুমকি থাকার পরও তিনি মানুষের কাছে বারবার ছুটে যাচ্ছেন, মানুষকে মঞ্চে ডেকে কথা শুনছেন, কি করবেন বিজয়ী হলে সেটা আশ্বাস দিচ্ছেন। মাঝে মাঝে আবার তিনি, আমি এটার সাথে সমর্থন করি না, এমন কিছু বক্তব্য দিচ্ছেন যেটা বিপরীত গ্রুপকে ন্যারেটিভ তুলে দিচ্ছেন, যেটা কাফের, মুশরিক, শিরক, মুনাফিক, ধর্ম নিয়ে ব্যবসা, জান্নাতের টিকিট, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে। আমি এই বিষয়গুলো, আমি একটা জিনিস সবসময় কৌশলী এড়িয়ে চলি। দেখবেন যে আমার ভিডিওতে মানুষ আমাকে খুব কম গালাগাল করে। এর কারণটা কি? কারণটা হলো আহ, আমি মানুষকে আসলে খেপাতে চাই না। খেপাতে চাই না মিনস, সমালোচনা করলে যৌক্তিক ভাবে করতে চাই। এমন সমালোচনা করতে চাই না যেটা মানুষ মনে না করে এটা আমার ইন্টেনশন, বা আমি ওটাকে পছন্দ করি না। যেটা সাদা সেটাকে আমি সাদা বলি, যেটা কালো সেটা কালো বলি। যে কারণে দেখবেন যে যে কোনো মানুষই আমার যারা ভিডিও দেখেন, তারা এটুকু বোঝার চেষ্টা করেন যে না, তার একটা নিরপেক্ষতার জায়গা আছে। তিনি যে সংবাদ দিচ্ছেন সেই সংবাদটা তিনি সত্যভাবে দেওয়ার চেষ্টা করছেন, মিথ্যাটার আশ্রয় নিচ্ছেন না। তো এই জন্য বললাম যে তারেক রহমানের কাছ থেকে আহ আমি এতদিন যত বক্তব্য শুনেছি, এই জায়গাটা একটু খটকা লেগেছে আমার কাছে। এবং গোলাম পরওয়ার জামাতের আমির যিনি কথাটা বলেছেন যে তিনি বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন বা করে আসবেন ভেবেছিলাম, তার কাছে রাজনীতির শিষ্টাচার আশা করেছিলাম, তিনি তো ভুল পথই হাঁটলেন, আওয়ামী বা ফ্যাসিজমের ন্যারেটিভই হাঁটলেন, এই কথাটা বলার সুযোগ পেয়ে গেছে। যে বক্তব্যটার জন্য সেই বক্তব্যটা এড়িয়ে চললে আমার মনে হয় আমাদের যুবরাজ আহ, তিনি তার জায়গাটাকে ধরে রাখতে পারতেন। কারণ আমরা নতুন রাজনীতিতে এখন গেম ব্লেম, এই যে একজন একজনকে অভিযুক্ত করা, এই জিনিসটা আর নিতে পারছি না। আমরা মনে করছি যে নতুন ভাবে রাষ্ট্রকে গঠন করতে হলে সবার মধ্যে পজিটিভ চিন্তা থাকা উচিত। একটা লড়াই হবে বিএনপি জামাতের মধ্যে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে। সেটা হবে তাদের যোগ্যতার আলোকে, কে কি করবেন সেই ইশতেহারের মাধ্যমে। প্রতিটা বক্তব্যে তারা রাষ্ট্রকে কিভাবে তুলে ধরবেন, কে ক্ষমতা আসলে কি করবেন, জনগণকে কি দিবেন, এই ভিন্নতার মধ্যে ৭১ ইস্যু, ধর্ম ইস্যু, মাথায় টুপি ইস্যু, এই জিনিসগুলো আমরা আসলে নতুন প্রজন্ম চাই না। যেমন জামাতের নেতারা বললেন ধর্ম নিয়ে তারাই রাজনীতি করে। গোলাম পারওয়ারি বললেন যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়। আমরা তো ১২ মাসে টুপি পরি, ১২ মাসে নামাজ পড়ি, ১২ মাসে আমরা ইসলাম এবং মানে কোরআন এবং হাদিসের নিয়ম মেনে চলি। কিন্তু যারা নির্বাচন আসলে দাড়ি টুপি, কি বলে, মাথায় টুপি দেন, মসজিদে যান, তারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন। এই যে কথাগুলো আসলে, এই কথাগুলো রাজনীতিতে মানুষকে বিভাজিত করছে। দর্শক, দ্বিতীয় বিষয় যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো জামাত ইসলাম। জামাত ইসলামের ভেতর থেকে যে তথ্যগুলো পাচ্ছি, জামাতের মধ্যে একটা কি বলবো, যে যে জোটটি জামাত ইসলাম করেছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই জোটটির মধ্যে জামাত ব্যাপক চাপে আছে। আমরা বাইরের থেকে যতটুকু বুঝি যে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, একসাথে বক্তব্য দিচ্ছে, একসাথে অনেক কিছু করছে। আসলে জামাতকে এখন ব্ল্যাকমেইল শুরু করেছে। প্রথমে ইসলামী আন্দোলন, তার তারা জামাতের সাথে একটা জোটে ছিল, পরবর্তী এজেন্সির চাপে তারা জোট থেকে চলে গেছে। যদিও তারা বলছে যে আমাদের আসল সমঝোতা হয়নি। আমি দেখছি যে চরমনের প্রধান পীর বা তার ভাই এখন জামাতের বিরুদ্ধে কথা বলছেন মাঠে। আমি এটা আশা করি না। কারণ কি জানেন, আজকে যে জোটটি নাই কালকে সে জোটটি হতে পারে। ইসলামের ব্যক্তিদের উচিত নিজেরা নিজেদের প্রচারটা করা, অন্যের সমালোচনা না করা। কারণ আপনার মধ্যে পজিটিভ কিছু থাকলে জনগণ সেটা খুঁজে নেবে আপনাকে। কিন্তু আপনি যদি নিজের প্রচারণা বাদ দিয়ে অন্যের সমালোচনা করেন, অন্যের ত্রুটিগুলো আলোচনা করেন, তখন মানুষ আপনার মধ্যে কিছু খুঁজে পাবে না। তো চরমনের কাছ থেকে এই দায়িত্বশীল আচরণটি আশা করব, যে তারা জোটে ছিল, এক ছিল, জোট আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে তারা একে অপরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, গালাগাল শুরু করছে বা সমালোচনা করছে। এটা জনগণ আসলে খুব ভালোভাবে নেয় না। নাম্বার 2, বলা হচ্ছে মামুনুল হকও চাপ প্রয়োগ করছেন জামাতের উপর আসন বৃদ্ধির জন্য। তিনি জানেন যে তিনি নিজেও তার আসনটি জিততে পারবেন না যদি জামাত তাদের সহযোগিতা না করে। তো সেই দলটি জামাতের জনপ্রিয়তা দিয়ে বা জামাতের ভোট ব্যাংকের মাধ্যমে বিজয় পেতে চায়, আবার জামাতকে চাপে ফেলে একাধিক আসন নিতে চাচ্ছে। মানে যেটা পারবেন না সেই ব্যক্তিদেরকেও তারা দিতে চাচ্ছেন। অভিযোগ উঠছে যে এখান থেকে অর্থনৈতিক লাভেরও একটা পথ খুলে যাচ্ছে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, ভোলা 2 আসন, যেখানে জামাত ইসলামের একজন তুমুল জনপ্রিয় প্রার্থী ছিলেন মাওলানা ফজলুল করিম। আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদের, এই ব্যক্তি দীর্ঘদিন এই অঞ্চলে কাজ করেছেন। এর আগেও তিনি গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিমের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে। তার একটা নিজস্ব ভোট ব্যাংক আছে এবং দীর্ঘদিন তিনি এই অঞ্চলে ওয়াজ মাহফিল করেছেন বলে তার জনপ্রিয়তা অনেক।
তো তিনি নির্বাচনটি করলে হাফিজ ইব্রাহিমের সামনে একটা চ্যালেঞ্জ তৈরি হবে। হাফিজ ইব্রাহিম একটা সামনে কি বলবো যে পাওয়ারফুল ব্যক্তিকে পাবেন, এবং এটুকু বলা যাবে না নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত কে জিতবে। তার মানে সেখানে প্রতিযোগিতাটা প্রায় সমান সমান হয়ে গেছে হাফিজ ইব্রাহিম ভার্সেস জামায়াত ইসলামের মাওলানা ফজল করিম। কিন্তু শুনতে পাচ্ছি যে এই আসনে এলডিপির একজন প্রার্থীকে দেয়া হয়েছে, যার যিনি নিজে নির্বাচন করলে 60-70টা ভোট পাবেন না, ইভেন তার পরিবারের সদস্যরা তাকে ভোট দেবে কিনা সন্দেহ। তো এলাকা থেকে কিছু তথ্য এরকমও আসছে যে বিএনপি এই ব্যক্তিকে চাইছে, মানে এলডিপির এই ব্যক্তিকে চাইছে, কারণ এই ব্যক্তি আসলে হাফিজ ইব্রাহিমের জয়টা খুব সহজ হয়ে যাবে, অর্থাৎ ভোট লাগবে না, ভোটের আগেই জয় পাবে। আবার এই ব্যক্তি যিনি জানেন যে তিনি জিততে পারবেন না, সো তিনি তার চেষ্টা করবেন বিপরীত প্রার্থীর কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তিনি এই চ্যালেঞ্জ থেকে দূরে সরে যেতে। এটা হয় কিন্তু, যেমন ধরেন যে জোটগুলো জামাতের সাথে এসছে, এলডিপি বা আদার্স যে দলগুলো, এনসিপি যদি সারা দুনিয়া ফাইট করে, এনসিপি নিজেদের ভোটে একটা আসন জিততে পারবে কিনা সন্দেহ। বাট জামাত তাদের জন্য যে লড়াইটা করছে, তারা যে কোনো ভাবে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, নাসির পাটোয়ারি এদের জন্য চ্যালেঞ্জ দিবে, এদেরকে পার্লামেন্টে জামাত নিতে চাইবে। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে এদেরকে এনেও জামাত পার্লামেন্ট নিতে চাইবে। জামাত সেই চ্যালেঞ্জটা সেভাবে নিচ্ছে, এবং নাহিদ ইসলামকে জেতানোর জন্য জামাত প্রায় 80 থেকে 90 হাজার ভোট অন্য আসন থেকে এখানে নিয়ে এসছে। ওই যখন ভোটার মানে কি বলে যে আমাদের নতুন করে আবার ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, তখন এরকম তথ্য এসছে জামাত তাদের যে প্রার্থীগুলোকে বিজয়ী করতে চান সেখানে তাদের বিভিন্ন জায়গা থেকে দুর্বল আসন থেকে ভোটারদেরকে এখানে নিয়ে এসছেন এই সুযোগটিতে। জামাতের টার্গেট একটা ভিন্ন প্ল্যান নিয়ে জামাত এগিয়ে আসে, তারা 100টা আসনকে মোটামুটি কনফার্ম রেখে ফাইট করছেন যে এই 100টা আসন তারা জিততে পারেন। আমার পূর্বের ভিডিওতে আমি আবার বলছি এই বিষয়গুলো তথ্য দেওয়া আছে। এখন যখনই ইসলামী আন্দোলন সরে গেছে যে আমাদের জোট থেকে, সেই আসনগুলো আরো বেশি পেতে এনসিপি তারপর মামুনুল হকের দল চাপ দিচ্ছে। এমনও অভিযোগ আসছে যে এরা এই আসনগুলোতে যাদেরকে নমিনেশন দেবেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন, টাকা নিয়ে তারা এই আসনগুলো জামাতের কাছ থেকে কেড়ে নিচ্ছেন, কিন্তু এই আসনগুলো তারা হেরে যাবেন। এটা বিরোধী দলের জন্য, অর্থাৎ জামাত যে ক্ষমতায় আসতেছে তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। এই মুহূর্তে এক বাক্যে বলতে পারি জামাতের জোটে যারা আছেন সবাই জামাতকে নেপথ্যে ব্ল্যাকমেল করছেন এবং চাপ দিয়ে তারা জামাতের এই প্রার্থীগুলো, জামাতের প্রার্থী সরি তাদের প্রার্থীগুলো বসাচ্ছেন। এনসিপির যদি হিসেব করি 30টা আসন তারা পেয়েছে। আপনারা বলেন এনসিপির প্রথম 5-7 জন নেতার পরে কাউকে আপনারা চেনেন? কেউ সেখানে বিজয় লাভ করবে এরকম সম্ভাবনা আছে? কেউ ওয়ার্ডের একটা মামুলি কমিশনার হওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, তাদেরকে দরকার রাজনীতিতে, এই ইয়াং ফোর্স আসবে, বাট রাজনীতির মাঠে একটা জিনিস মনে রাখতে হবে, ধানের শীষের এগেনস্টে ভোট করতে হলে সেই রকম ব্যক্তিকেই লাগবে। মানুষ ধানের শীষ দেখার পর খুঁজবে নৌকা, অথবা নৌকার পর ধানের শীষ, অথবা দাঁড়ি পাল্লা, এরপরে কি বলে কি কলিমলি এনসিপির যে মার্কা শাপলা কলি নাকি, তো এগুলো হয়তো ইয়াং জেনারেশনের টার্গেটে পড়বে, কিন্তু যারা একটু বয়স্ক ভোটার, নারী ভোটার, বা যারা একটু গ্রামে থাকেন, বা যারা আমাদের সংবাদের সাথে আপডেট না, তারা কিন্তু ধানের শীষ দেখলে আর কোথাও ভোটটা সরাবেন না, সিলটা ওখানেই মারতে চাইবেন। এই বাস্তবতার আলোকে এনসিপি যদি মনে করে যে তারা আহ ক্ষমতায় আসতে প্রয়োজন, ক্ষমতা আসার দরকার, বা ক্ষমতার রাজনীতিটা করবেন, তারা এখানে জামাতের সাথে একটু আপোষ করে নিতে পারেন। প্রত্যেকে যদি জামাতকে ব্ল্যাকমেইল করেন, আমার মনে হয় যে জামাত এই ব্ল্যাকমেইলের শিকার হয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কথাগুলো জামাতের পক্ষে চলে গেছে, তাই না? আসলে আমি চাইতেছি বাংলাদেশে বিএনপি এবং জামাত মূল ফর্মেটে ফাইটটা করুক, এখানে কোনোভাবেই ফ্যাসিস্টরা যেন আর উঠে আসতে না পারে। ক্ষমতা বিএনপি আসুক বা জামাত আসুক, এটা নিয়ে আমি খুব বড় ফ্রেমে বিরোধিতা করব না, কিন্তু আমার জায়গাটা হলো আমি চাই না বাংলাদেশের এই রাজনীতির নামে 2 নম্বরিটা হোক। এলডিপি যে প্রার্থীর কথা বললাম ভোলা 2, শোনা গেছে যে তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে, সেই টাকার জন্য তিনি আসছেন, এবং টাকাটা নিয়ে তিনি নির্বাচনে নাম দিয়ে তিনি আস্তে করে সরে পড়বেন অথবা নীরব হয়ে যাবেন, তিনি ফাইট না দিয়ে ছেড়ে দিবেন। এই জিনিসগুলো রাজনীতিতে হয়। তো বিশ্বস্ত লোকদেরকে না দিয়ে যদি এখানে জামাত এইভাবে এই লোকদেরকে বসিয়ে দেয় যারা অর্থের কাছে নিজেকে বিক্রি করে দেবে, তাহলে জামাতের এই নির্বাচন করার কোনো দরকার নেই। আমি মনে করি জামাত ট্র্যাপে পড়ে গেছে, জোট নামক এই ট্র্যাপে, এবং এখান থেকে জামাত বেরিয়ে আসার চেষ্টা করলেও পারছে না। ওখান থেকে বিএনপি, তারেক রহমান রাজনীতিতে একটার পর একটা চমক দিয়ে বিজয়টা তার দিকে নিয়ে আসছেন। তারপরও জামাত শেষ ফাইটটা দিতে চাচ্ছে,
শেষ লড়াইটা করতে চাচ্ছে, শেষ দিন পর্যন্ত বলা যাবে না আসলে কোন দিকে পারদ গড়াবে। রাজনীতির এই পারদ ওঠানামা করছে। আবার ওয়াশিংটন পোস্ট যে তথ্য